আশা করি সবাই ভালো আছেন। আর আমিও চাই যে সব সময় সবাই যেন সব দিক থেকে, তার মনের দিক থেকে সবসময় উৎফুল্ল থাকে, কারণ এই উৎফুল্লতা আসে মনের থেকে। আর মন যদি জর্জরিত থাকে, মনের ভাষা যদি পাল্টে যায়, মনের আশা যদি পাল্টে যায়, তাহলে সেই জায়গা থেকে মানুষ নিরাশায় ভোগে। আর এই নিরাশায় ভোগের নামই হচ্ছে অবসাদ। জ্যোতিষ কি? অনেকের মতে অনেক প্রশ্ন নাড়া দেয়। জ্যোতিষ কি? কেউ বলবে জ্যোতি মানে আলো, ঈশ মানে ঈশ্বর, যে ঈশ্বরের আলো দেখায় সেই জ্যোতিষ। কিন্তু জ্যোতিষ হচ্ছে একটা প্রকৃতির যে নেচার, যে 12টা রাশি রয়েছে, সে 12টা রাশির যে নেচারের মধ্যে কারোর না কারোর জন্ম আসে। মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি। 12টা রাশি। আর এই 12টা রাশি 12 ভাবে দুটো করে ঋতু নিয়ে চলে। তার মধ্যে কেউ জন্মাবে, আর সেই জন্মানোর সেই সময়টা যেখানে সে জন্মেছে, সেই বার্থ প্লেস, ডেট অফ বার্থ, যে নেচারে থাকে সেই নেচার তার মধ্যে প্রতিফলিত হয়। এটা দুটো দিক থেকে আসে। একটা আছে রাশিগত দিক থেকে, নক্ষত্রগত দিক থেকে, আর একটা হচ্ছে জেনেটিক দিক থেকে, পিতামাতার দিক থেকে। আপনি দেখবেন যে কোনো হরোস্কোপ, এবং তার যদি সন্তান হয়, যদি সে অ্যাডপ্ট না করে থাকে এবং যদি নিজস্ব সন্তান হয়, সেই বাবা মার ছকের সঙ্গে সন্তানের ছকের মিল থাকবে, থাকতে বাধ্য থাকে। তাহলে এই 12 রাশির 12টা তত্ত্ব আছে। 12 তত্ত্ব বলতে যেমন 3টে অগ্নি রাশি, 3টে পৃথ্বী রাশি, 3টে বায়ু রাশি। তাহলে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। জল 3টে। তাহলে এই যে জল 120 ডিগ্রি, মেষ থেকে কর্কট 120 ডিগ্রি জলে এসে শেষ হয়। এই 4 তত্ত্ব 3 4 12। 120 ডিগ্রি করে যদি 3 ভাগে ভাগ করা যায় এবং 3টেকে যদি গুণ করা যায়, তাহলে 120, 120 হচ্ছে 260, 260 আর 120 360 ডিগ্রি। 360 ডিগ্রির সার্কেলে আমরা সবাই ঘুরছি। এই ভ্রাম্যমাণ পথে কেউ চলছে, কেউ মুখ থুবড়ে পড়ছে, কেউ কর্মে বাধা পাচ্ছে, কেউ দাম্পত্য জীবনে অসুখী, কেউ কারোর লেখাপড়া হচ্ছে না, কারোর স্কুলে যাওয়াই হয় না, অনেকে সে পড়াশুনো করে রেজাল্ট খারাপ করে, অনেক অর্থ রোজগার করে সেই অর্থ অনর্থের মূল হয়ে দাঁড়ায় এবং খরচা করতে পারে না। ভালো ব্যবসা করে সে ব্যবসার দিক থেকে সে কোনো রকম যে প্রফিট যেটাকে বলে, উপার্জন, সেটা করতে পারছে না। এই ন্যায়ের সংখ্যা হচ্ছে এগুলো, আর হ্যাঁর সংখ্যাগুলো হচ্ছে ভালো আছে এবং চলে যাচ্ছে। একদিন চলে যাওয়া মানে পরের দিন কি হবে সেও জানে না, আমিও জানি না। কাজে সেই জায়গা থেকে মানুষ যখন এগোতে থাকে, তার মধ্যে থাকে তার নক্ষত্রগুলো। দেখবেন প্রত্যেক ঘরে 2.25 নক্ষত্র থাকে, 1 থেকে শুরু 27 গিয়ে শেষ। এবং প্রত্যেকটা নক্ষত্রই 120 ডিগ্রির মধ্যে এসে বুধের নক্ষত্রে শেষ হয়। বুধ হচ্ছে খুব দ্রুত চলমান। 18 দিন এক ঘর ভোগ করে, শুক্র 28 দিন, মঙ্গল 45 দিন, বৃহস্পতি 1 বছর, শনি 2.5 বছর, রাহুকেতু 1.5 বছর। তাহলে এই একটা ঘর ভোগ করা, তাহলে সেই ঘর মানুষও ঘর বাঁধে। সেই ঘরে মানুষ কি চায়? সুখ চায়, শান্তি চায়, কলহ থেকে দূরে থাকতে চায় এবং সুন্দর করে সুন্দরভাবে বাঁচতে চায়। কিসের জন্য? শিক্ষা দিয়ে, উপার্জন দিয়ে। প্রত্যেকটি জায়গায় যে ধাপ রয়েছে,
বাল্যকাল, কিশোরকাল, যুবককাল, পৌরকাল, বার্ধক্যকাল। এই ধাপগুলো প্রত্যেকেই উতরাতে হয় পৃথিবীতে থাকতে গেলে। তাহলে তার যখন বাল্য জীবন কাটে, যার কাছে সে বড় হয় সে পিতামাতাও হতে পারে, অনেকের তো পিতামাতা থাকেও না, যার কাছে থাকে তার উপর নির্ভরশীল। তারপরে কিশোরকাল, পড়াশুনো, খেলাধুলো। তারপরে যৌবনকাল, কর্ম, বিবাহ। তারপরে পৌরকাল, কি করে সেই উপার্জনগুলোকে কিভাবে রাখবো, বাকি জীবনটা কিভাবে কাটাবো। তারপরে বার্ধক্যকাল, রোগ, ভোগ, শোক, অনুতাপ, এগুলো থাকে। এগুলো বহন করে চলে একটা জীবন। এই জীবন কাল যখন মানুষের শেষ হয়, কাল মানে হচ্ছে সময়, সেই সময় যখন শেষ হয় তখন এই পৃথিবী থেকে সে চিরতরে বিদায় নেয়। এবং সেই বিদায়ের মাত্রাটা তার কিভাবে হবে এবং কিরকম ভাবে হবে সেটা তার ছকে হয়তো লেখা থাকে না, কিন্তু আভাস তো পাওয়া যায়। যেমন ঝড় ওঠার আগে আভাস দেয়, বৃষ্টি হওয়ার আগে আভাস দেয়, প্রচন্ড রোদ ওঠার আগে আভাস দেয়। সমস্ত কিছুর একটা আভাস আছে এবং ছকের মধ্যেও সেই আভাস আছে। একদম প্রথম থেকে যদি শুরু করি, ধরুন মেষ লগ্ন, মেষ রাশি, যার দ্বাদশপতি বৃহস্পতি, নবমপতি বৃহস্পতি, যার দশমপতি শনি, একাদশপতি শনি, যার দ্বিতীয়পতি শুক্র, সপ্তমপতি শুক্র, যার লগ্নপতি মঙ্গল, অষ্টমপতি মঙ্গল, যার চতুর্থপতি চন্দ্র, তার পঞ্চমপতি রবি, তার ষষ্ঠপতি বুধ, তৃতীয়পতি বুধ। তাহলে এই যে প্রত্যেকটা জায়গায় শুধু রবি আর চন্দ্র বাদে সবের যে দুটো করে গ্রহ, দুটো করে ঘর, গ্রহের ঘর, তার মধ্যে সেই দুটো ঘরের পার্থক্য আছে। মেষ লগ্নের অষ্টম ঘর বৃশ্চিকের ঘর, বৃশ্চিক মঙ্গলের ঘর। প্রত্যেকটি ঘরে একটি সক্রিয় ঘর, একটি নিষ্ক্রিয় ঘর। শনির দুটো ঘর, একটি সক্রিয় ঘর, একটি নিষ্ক্রিয় ঘর। বুধের দুটো ঘর, একটি সক্রিয়, একটি নিষ্ক্রিয়। শুক্রের দুটো ঘর, একটা সক্রিয়, একটা নিষ্ক্রিয়। তাহলে নিষ্ক্রিয় এবং সক্রিয়ের মধ্যে, নিষ্ক্রিয় বলতে কি বোঝায়? যেখান থেকে সে বলবত্তা বৃদ্ধি করতে পারে না এবং যতটা তার দেবার কথা, হয়তো আমরা বললাম যে নিজস্ব ঘরে রয়েছে, বল রয়েছে, কিন্তু সেই ঘরে দেখবেন যে নিষ্ক্রিয়তা, যে বৃষ রাশি, সেটা শুক্রের নিজস্ব ঘর, সেখানে 3, 4, 5 নক্ষত্র আছে, মানে কৃত্তিকা, রোহিণী আর মৃগশিরা। এই 3, 4, 5 নক্ষত্রের শুক্রের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু এই নক্ষত্রের সম্পর্ক ভালো না। নক্ষত্রের সম্পর্ক ভালো না, নিষ্ক্রিয় রেখেছে। বা তুলা রাশি শুক্রের ঘর, দেখবেন 14, 15, 16 তিনটে নক্ষত্র আছে, চিত্রা, স্বাতী, বিশাখা। এবং চিত্রার সাথে, চিত্রা যেহেতু দুটো ঘর নিয়ে চলে, কন্যা রাশি এবং তুলা রাশি, এবং বিশাখা দুটো ঘর নিয়ে চলে, তুলা রাশি এবং বৃশ্চিক রাশি, যার জন্য শুক্র ওই ঘরে তার মূল ত্রিকোণের ঘর এবং স্বক্ষেত্রে বলবত্তা বৃদ্ধি পায়। দেখবেন রাহুর নক্ষত্র 3টে বায়ু রাশিতে থাকে, মিথুন রাশিতে থাকে, তুলা রাশিতে থাকে আর কুম্ভ রাশিতে থাকে। তাহলে কুম্ভ রাশি হচ্ছে শনির রাশি, 24 নম্বর নক্ষত্র থাকে রাহুর। তুলা রাশিতে 15 নম্বর নক্ষত্র থাকে স্বাতী নক্ষত্র, আর মিথুন রাশিতে 6 নম্বর নক্ষত্র থাকে আদ্রা নক্ষত্র। তাহলে 3টেই বায়ু রাশি। রাহু কোনো গ্রহ না, ছায়াপথ, রবির ছায়াপথ, এবং সেই জায়গাটায় কিন্তু চন্দ্রের ছায়াপথ। তাহলে সেই প্রভাবটা, যে জায়গাটা প্রভাব, সেই প্রভাবের মধ্যে শুরু আছে, তার শেষ তার জাতক বা জাতিকাকে করতে হয়। তাহলে মেষ লগ্ন, মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, দশমপতি শনি, একাদশপতি শনি। তাহলে তার যদি প্রশ্ন জিজ্ঞাসা থাকে যে কর্ম কতখানি সে উন্নতি করবে, একটা কর্ম মানুষ প্রচেষ্টা করে কত বয়স থেকে? 25 বছর থেকে
সে চেষ্টা করে, বা 22 বছর থেকে চেষ্টা করে, 23 বছরে চেষ্টা করে, 20 বছরের পরের থেকে হয়তো পড়াশোনার দিকেও মন থাকে এবং সেগুলো শেষ করে কর্মের চিন্তা করে। সেই জায়গাটায় সে 30 বছর 35 বছর কর্ম করবে। তাহলে যদি 25 বছরে কর্মজীবন ধরে, তাহলে 35 বছর যদি তার কর্মজীবন হয়, তাহলে 60 বছর, 60 বছরে রিটায়ার করবে। এই 60 বছরের জীবনকে যদি 15 বছর করে ভাগ করে নেওয়া হয়, 4×15 = 60, তাহলে এর মধ্যে তার কর্মজীবন, বিবাহ জীবন এবং সমস্ত কিছুগুলোকে সে শেষ করার জন্য চেষ্টা করে, প্রচন্ড চেষ্টা করে, উন্মাদনা থাকে তার মধ্যে, কি করে লাইফে স্ট্যান্ড করব। কেননা বয়স কাউকে ক্ষমা করে না, আর বয়স কোনোদিন থেমে থাকে না। বয়স একটা সংখ্যা নিয়ে যদি এগোন, তাহলে দেখবেন আপনি সবসময় আনন্দে থাকতে পারবেন, ভুলে যাবেন যে আপনার বয়স কত। যতক্ষণ আপনার শরীর পারমিট করবে, যতক্ষণ আপনার শরীর করবে, ততক্ষণ পর্যন্ত আপনি চেষ্টা করে যাবেন। মেষ লগ্ন, মেষ রাশি হচ্ছে তার অগ্নি রাশি এবং চর রাশি। তাহলে বস্তু, পদার্থ, শক্তির মিশ্রণ। সেই শক্তির উদযাপন রয়েছে দশম ঘর। দশম মানে ঊর্ধ্ব। সেই ঊর্ধ্ব জায়গায় উঠতে গেলে শনির প্রাধান্য দরকার পড়ে। আমি প্রত্যেকবার প্রত্যেক সময় যেটা বলি যে শনি হচ্ছে খুব নিয়মকারক গ্রহ, স্লো, খুব ধীরে চলে, কিন্তু সাকসেস দেয় যদি আপনি না নিয়ম ভাঙেন। কোন জায়গায় কোন লাইনে দাঁড়িয়েছেন টিকিট কাটতে, এখন আপনি নিয়ম ভেঙে আগে যাওয়ার চেষ্টা করেন, কোলাহলের সৃষ্টি হবে। আরো যে 4 জন পেত সে পাবে না, আপনিও পাবেন না। তাহলে আপনার জীবনপঞ্জির যে নিয়মগুলো রয়েছে, যে শিশুকালে, বাল্যকালে, যুবককালে এবং তার বার্ধক্যকালে, পৌরকালে, তার বার্ধক্যকালে যে নিয়মগুলো তার মানা দরকার, সেই নিয়মগুলো যদি না মেনে উচ্ছৃঙ্খলতার জীবনযাপন করে, তাহলে তার জীবনদীপ এবং শরীরের যে ক্ষয়িষ্ণুতা তৈরি হবে। তাহলে সেই জায়গাটা যে ক্ষয়িষ্ণুতা তৈরি হয়, সেটা ষষ্ঠ ঘর থেকে হয়, 6th হাউস থেকে। সেটা বুধের ঘর, কন্যা রাশির ঘর। তাহলে বুধের একটা রয়েছে, চাপ রয়েছে মেষ লগ্ন, মেষ রাশির উপরে। কেন? তৃতীয় পতি এবং ষষ্ঠপতি। তাহলে তৃতীয়, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এই ঘরগুলো কি বাজে? নিশ্চয়ই বাজে না। তাহলে অষ্টম ঘর বৃশ্চিক, অষ্টমের নবম ঘর কিন্তু চতুর্থ। মেষলগ্ন, মেষ রাশির চতুর্থ ঘর কর্কট রাশির ঘর। তাহলে কর্কট রাশিতে 7, 8, 9 3টে নক্ষত্র আছে, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা। বুধের নক্ষত্র, শনির নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র। ঘরটা চন্দ্রের। বসে আছে কোথায়? মেষ রাশিতে। কত নম্বর নক্ষত্রে? 2 নম্বর নক্ষত্রে, ভরণী নক্ষত্রে। দ্বিতীয় পতি সপ্তম পতির নক্ষত্রে। তাহলে দ্বিতীয় পতি সপ্তম পতির নক্ষত্রে যদি বসে থাকে চন্দ্র, তাহলে শুক্রের দশায় জন্ম, তারপরে রবির দশা, তারপরে চন্দ্রের দশা, তারপরে মঙ্গলের দশা, তারপরে রাহুর দশা, তারপরে বৃহস্পতির দশা। লম্বা লম্বা দশা। শুক্র 20 বছরের দশা। জন্ম সময় কতটুকুনো পেয়েছে তার উপর নিয়ম বর্তাবে। তারপরের দশাগুলো সে পুরো পাবে। তাহলে তার শুক্রের পরে যে রবির দশা আসবে, সেই রবির দশা, রবির যেখানে বসে রয়েছে, সেই রবির দশার উপরে তার জীবনের যে বাকি জীবনটা। ভরণী মানে বলেছিলাম ভরণ পোষণ। অশ্বিনী থেকে যাত্রা শুরু, কেতুর নক্ষত্র।
আরো যদি প্রাচীন যুগে চলে যান, এই শাস্ত্র নিয়ে যদি আরো ঘাটাঘাটি করেন এবং এই শাস্ত্র দেখে যদি আরো দেখতে যান, দেখবেন আগে কেতুর কোনো দশা ছিল না, অষ্টোত্তরী দশা মতে বিচার হতো, এখন বিংশোত্তরী দশা বিচার হয়। কেতুর দশা ওখানে ছিল না। 28টা নক্ষত্র ছিল, অভিজিৎ নামে একটি নক্ষত্র বাদ দেওয়া হয়েছে হিসেবের ক্ষেত্রে, হিসেবের জন্য। আপনার শরীরের যেটা নাকি, যে জিনিসটা নাকি আপনার শরীরকে উৎপাত করে বা যে শরীরটা আপনাকে ভগ্ন করে দিতে পারে এবং ভবিষ্যতে ওইটার জন্য আপনার শরীর কাহিল হতে পারে এবং আপনি মৃত্যু মুখে পতিত হতে পারেন, তাহলে সেই শরীরের অংশটা কেটে বাদ দেওয়া হয়, বাকি জীবনটা থাকুক সুস্থ। সেই সুস্থতার কারণে যখন মানুষ চিন্তা করে, তখন সেইভাবে ছকটি, তখন প্রাচীন কাল থেকে আগের যে মুনি ঋষিরা যেগুলো লিখে গেছে না, যেগুলো সত্যি লিখে গেছে, সেগুলো যদি আপনি লিপি উদ্ধার করতে পারেন, সেই লিপি উদ্ধারের থেকেই কিন্তু আপনি জ্যোতিষশাস্ত্রকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনি যদি বলেন যে এর মধ্যে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক লুকিয়ে আছে, নেই, কিন্তু তারা কিন্তু আর একটা দিক। অতএব এটা হচ্ছে একটা নিয়ম, নেচারের নিয়ম, ওটা হচ্ছে ধর্মের নিয়ম। আর একটা ধর্ম তো চলে না, মানুষ ধর্ম সবচেয়ে বড় ধর্ম। মানুষ, আমরা সবাই মানুষ, এবং এই সুবিধার্থে, আমাদের সুবিধার্থে আমরা নির্ধারণ করেছি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4 ভাগে ভাগ করেছি। দেখবেন মেষ, বৃষ, মিথুন, কর্কট 4 ভাগে, 4টে জায়গায় 120তে শেষ করেছে। এই 120 ডিগ্রির মধ্যেই আপনার কিন্তু অগ্নিরাশি, চর রাশি রয়েছে, মেষ রাশি। তাহলে সেই জায়গাটা থেকে যখন আপনি স্থির রাশি, পৃথ্বী রাশি, বৃষ রাশি, দ্বিস্বভাব রাশি, বায়ু রাশি, মিথুন রাশি, চর রাশি, জল রাশি, কর্কট রাশি, এই 4-এর জায়গায় যখন 120তে শেষ হয়, তারপরের 120 কিন্তু একই নিয়মে চলে, কিন্তু তার মধ্যে অন্য রকমের ভাব প্রকাশ পায়। মেষ লগ্ন, মেষ রাশির 7ম ঘর যে কথা বলবে, মেষ লগ্ন, মেষ রাশি সে কথা বলবে না, কারণ 7ম ঘর শুক্রের ঘর। আমি এর আগে অনেকবার অনেক রকম ভাবে বুঝিয়েছি যে 6টা ঘর পর্যন্ত আপনার অধীনে আছে, আপনার কন্ট্রোলের মধ্যে আছে। 7 নম্বর ঘর থেকে আপনার কন্ট্রোল ছেড়ে দেওয়া হলো। আপনার 6 নম্বর ঘরের যে কর্মফল, সেটা বাদ বাকি আর যে 6টা ঘর আছে তার থেকে আপনাকে ওঠাতে হবে কর্মফলের উপরে। দেখুন, মেষ লগ্ন, মেষ রাশি, আপনি নিজে, আপনি কিভাবে চলবেন, কিভাবে কথা বলবেন। মঙ্গলের তেজস্বী আছে, মঙ্গলের তেজস্ক্রিয়তা আছে, এবং মঙ্গলের সাহস আছে, উদ্যম আছে। সেগুলো কি ভালো কাজে লাগাবেন? আপনি নিজেই পারেন না, আপনি সেগুলো খারাপ কাজে লাগাবেন। দুটো কথা হয়, বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ। যারা আশীর্বাদ হিসেবে গ্রহণ করেছে তারা অনেক কিছু আবিষ্কার করেছে, আর যারা অভিশাপ হিসেবে গ্রহণ করেছে তারা অন্যদিকে চলে গেছে। সেই জায়গাটায় মেষ লগ্ন, মেষ রাশির 10ম একাদশ যেহেতু শনি, সেই শনির অবস্থানের উপর নির্ভর করে মেষ লগ্ন, মেষ রাশি কিভাবে চলবে। এবং 5th 9th যেহেতু বৃহস্পতি এবং 12th বৃহস্পতি, তাহলে বৃহস্পতি, রবি, শনি এই 3টের উপর নির্ভর করবে মেষ লগ্ন, মেষ রাশি এবং তার লগ্নাধিপতি, রাশি অধিপতি মঙ্গল। দেখুন, সব নৈসর্গিক শুভ অশুভ বলে কিছু নেই, সব গ্রহ শুভ। অশুভ এবং শুভ হয় সাপেক্ষে।
লগ্ন সাপেক্ষে, রাশি সাপেক্ষে, রবি সাপেক্ষে শুভ অশুভ হয়ে ওঠে। আপনি কারোর কাছে ভালো, কারোর কাছে খারাপ। আপনার ঘরে বাবা মা ভাই বোন আছে, বাবা ভালোবাসে না, মা ভালোবাসে, বোনের সঙ্গে ঝগড়া, ভাইয়ের সঙ্গে মিলমিশ, তাহলে সাপেক্ষের জিনিসগুলো কিন্তু এক এক রকম পরিচয় বহন করছে। তাহলে লগ্ন সাপেক্ষে মঙ্গলের লগ্ন, সেই সাপেক্ষে শনি ভালো না, কিন্তু দশমপতি শনি কর্মপতি, এবং সেই কর্মপতি শনি হওয়ার জন্যে যেহেতু মেষ লগ্ন মেষ রাশি, দেখবেন যে সেই দশম ঘরে কিন্তু ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র রাখা আছে। চতুর্থ যদি ভালো ফল দেয়, দশম ঘরে তার কর্ম ভালো ফল আনতে পারে। চতুর্থ ঘর নিম্ন শিক্ষা, চতুর্থ মন, চতুর্থ মাতা, চতুর্থ বন্ধু, সেগুলো যদি গুড ইউটিলাইজ করতে পারেন তাহলে দশমের ফলটা আপনি পেতে পারেন। কেননা চতুর্থের চন্দ্রের নক্ষত্র দশমে রাখা আছে, 22 নম্বর নক্ষত্র শ্রবণ নক্ষত্র। এবং উচ্চ শিক্ষা, বাইরে যাওয়া, বিদেশি মুদ্রা রোজগার করা, তাহলে ফিফথের উপর নির্ভর করে সেই রবি, সেটাও দশম ঘরে রাখা আছে, সেই নক্ষত্রটা 21 নম্বর নক্ষত্র উত্তরাষাঢ়া। তাহলে প্রত্যেক ঘরের সাথে প্রত্যেক ঘরের এমন ভাবে কানেকশন জুড়েছে, উদ্ধার করতে হবে আপনাকে। আপনি যদি উদ্ধার না করতে পারেন, বিচার ভুল হয়ে যাবে। বুধ কোথায় বসে আছে, শুক্র কোথায় বসে আছে, রাহু কোথায় বসে আছে, কেতু কোথায় বসে আছে, কালসর্প দোষ আছে কিনা, গুরুচণ্ডাল দোষ আছে কিনা, আর শনির বিষ যোগ আছে কিনা, এই খুঁজতে খুঁজতে যদি আপনি ছক এলোমেলো করে ফেলেন, তাহলে বিচারও এলোমেলো হবে। আমার প্রথম হচ্ছে রাশি এবং লগ্ন মেষ, যার দ্বাদশপতি নবমপতি বৃহস্পতি। বৃহস্পতির অবস্থান কোথায় আমি আপনাদের বোঝানোর স্বার্থে বুঝলাম। বৃহস্পতি তৃতীয় স্থানে বসা, বুধের ঘরে বসা, মিথুন রাশিতে বসা। মিথুন রাশিতে যদি বুধ বসে, বৃহস্পতির 3টে দৃষ্টি আছে। বৃহস্পতি মিথুন রাশিতে বসে সপ্তম দৃষ্টি দেবে ধনুর ঘরে, নবম দৃষ্টি দেবে কুম্ভ রাশির ঘরে, আর বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দেবে তুলা রাশির ঘরে। তাহলে তুলা রাশি আমার সপ্তম ঘর, বিবাহ এবং ব্যবসার ঘর এবং পার্টনারের ঘর, বৃহস্পতির দৃষ্টি আছে। তাহলে বৃহস্পতির নবম দৃষ্টি কুম্ভ রাশির উপরে, একাদশ ঘর, লগ্ন রাশি থেকে, তাহলে আমার প্রফিট আছে, কারণ নবমপতি ওখান থেকে একাদশে দৃষ্টি দিচ্ছে। তাহলে বৃহস্পতি মিথুন রাশি থেকে সপ্তম ঘরে দৃষ্টি দিচ্ছে, লগ্ন রাশি থেকে ওটা নবম ঘর, নিজের ঘরে নিজেকে বেঁধে রেখেছে। বেঁধে রেখে 3টে ঘরকে বিস্তার করেছে। মিথুনকে বিস্তার করেছে প্রথম মিথুনের ঘরে বসে, কোন নক্ষত্রে বলিনি কিন্তু, কোন জায়গায় বসে রয়েছে সেখান থেকে, পঞ্চম দৃষ্টিতে তুলা রাশিকে, নবম দৃষ্টিতে কুম্ভ রাশিকে। কুম্ভ রাশি লগ্ন রাশি সাপেক্ষে একাদশ ঘর, ধনু রাশি লগ্ন রাশি সাপেক্ষে নবম ঘর, আর তুলা রাশি লগ্ন রাশি সাপেক্ষে সপ্তম ঘর। রবি বুধ শুক্র মীন রাশিতে বসা, রবি বুধ শুক্র মীন রাশিতে বসা, লগ্নের দ্বাদশে বসা। তাহলে দ্বাদশপতি তৃতীয় বসা, নবমপতি তৃতীয় বসা, নবমপতি সপ্তমপতিকে, নবমপতি তার নবমকে দৃষ্টি দিয়ে রেখেছে তৃতীয় থেকে সপ্তম ঘরকে, এবং সপ্তম ঘরকে দৃষ্টি দিয়েছে লগ্ন রাশি থেকে নবম ঘর ওটা, এবং তৃতীয় থেকে একাদশ ঘরকে দৃষ্টি রেখেছে, যেখানে রবি বুধ শুক্র বসছে তার দ্বাদশ ঘর কুম্ভ রাশি। শনি বসা সিংহ রাশিতে 11 নম্বর নক্ষত্রে, পূর্ব ফাল্গুনী।
তাহলে শনি যদি 5th হাউসে বসে, তাহলে 5th হাউস থেকে কি হয়? উচ্চ শিক্ষা, প্রেম, ভালোবাসা, সেই জায়গাটা। এবং সেই 5th হাউসের লর্ড 12th হাউসে বসা। 12th হাউস থেকে দেখছে 6th হাউসকে, কন্যা রাশিকে। কন্যা রাশির অধিপতি বুধের সাথে বসা, ওই রবির সাথে বসা। মীন রাশি থেকে অষ্টম ঘর যেটা হবে, মীন রাশি থেকে অষ্টম ঘর হবে তুলা রাশির ঘর। সে বসে রয়েছে মীন রাশিতে। মীন রাশিতে বুধ নিচস্থ হয়, শুক্র তুঙ্গস্থ হয়। তাহলে বুধ শুক্রের একটা রাজযোগ রয়েছে ওখানে। যেহেতু সপ্তম মারক এবং ষষ্ঠ রিপু, তৃতীয় যোগাযোগ, তাহলে সেই বুধ যদি দ্বাদশে বসে নিচস্থ হয়ে এবং শুক্রের কারণে উচ্চস্থের যে ফল যে পাচ্ছে, সেই জায়গাটায় মেষ লগ্ন, মেষ রাশির একটা ভালো ফল বেরিয়ে আসে। এবং ওখানে রবি বসে আছে 27 নম্বর নক্ষত্রে, বুধ বসে আছে 25 নম্বর নক্ষত্রে এবং শুক্র বসে আছে 26 নম্বর নক্ষত্রে। তাহলে 3টে নক্ষত্রে 3টে প্ল্যানেট বসা, 25, 26, 27। 25 নম্বর বৃহস্পতির নক্ষত্র, 26 নম্বর উত্তর ভাদ্রপদ শনির নক্ষত্র, 27 নম্বর রেবতী নক্ষত্র। তাহলে পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, দুটো নক্ষত্রে দুটো গ্রহ বসা। সেখান থেকে জাতক বা জাতিকার মানসিক বিচার কি হবে? মানসিক বিচার এইখান থেকে আসবে শনি পঞ্চমে বসা। শনির তৃতীয় দৃষ্টি সপ্তম রাশিতে, তুলা রাশির ঘরে। শনির তৃতীয় দৃষ্টি তুলা রাশিতে, সপ্তম দৃষ্টি কুম্ভ রাশিতে, নিজের ঘরে, যেখানে শনি মূল ত্রিকোণে থাকে। এবং শুক্রের নক্ষত্রে বসা। তাহলে পঞ্চম ভাবে শনি বিকাশ, যে উচ্চ বিকাশ যে ঘটাবে, সে খুব ধীরে ঘটাবে, কিন্তু আস্তে 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 ঘটাবে। কেন ঘটাবে? এই কারণে যে পঞ্চম যে লর্ড, পঞ্চম যে অধিপতি, সে কিন্তু দ্বাদশে বসা বুধের নক্ষত্রে, তৃতীয়পতি ষষ্ঠপতির নক্ষত্রে। আর রবিচন্দ্র মারক হয় না, চন্দ্র শুক্রের নক্ষত্রে। সেই শুক্র তুঙ্গস্থ মীন রাশিতে, দ্বিতীয়পতি সপ্তমপতি। তাহলে দ্বিতীয় মারক, দ্বিতীয় সঞ্চয়, দ্বিতীয় বাক, সেই শুক্র তুঙ্গস্থ। তার একটা শিল্পকলা, গান বাজনা, ছবি আঁকা এবং তার শখ সৌন্দর্য তার মধ্যে বিরাজ করে। এবং সেই বিরাজ ভাগ যদি বাধাপ্রাপ্ত হয়, তাহলে শনি পঞ্চম রাশিতে বসে দশম দৃষ্টি কোথায় দেবে? বৃষ রাশিতে দেবে। কেন? সিংহ রাশিতে যদি শনি থাকে, তাহলে ওখান থেকে তার নবম ঘরটা হয় মেষ রাশির ঘর, দশম ঘরটা হয় বৃষ রাশির ঘর। তাহলে শনি শুক্রের নক্ষত্রে বসা, 11 নম্বর নক্ষত্রে, সেই শুক্র তুঙ্গস্থ। এবং শনি থেকে শুক্র বসে আছে অষ্টম পজিশনে, 8th হাউসে। তাহলে শনি ত্যাগ কারক গ্রহ এবং শুক্র ভোগ কারক গ্রহ। সেই শনি শুক্রের নক্ষত্রে থাকার জন্য এবং শুক্র তুঙ্গস্থ থাকার জন্য এবং মীন রাশিতে থাকার জন্য, মীন রাশি অধিপতি মিথুন রাশিতে থাকার জন্য, তাহলে সেই জায়গায় শনির কিন্তু বিস্তার লাভটা ভালো হয়, স্লো হয়, ধীরে হয়, কিন্তু হয়। সেখান থেকে সেই জায়গাটায় জাতক বা জাতিকার যে কোনো জীবনপঞ্জি নাড়াচাড়া করবার আগে
অন্তত এই সব থেকে তাকে কিভাবে সাহস দেবেন, কিভাবে তার ভালো সময়টা নেচার ধরে বলবেন। নেচার, প্রত্যেকটি ঘরের কিন্তু একটা করে নেচার আছে। সিংহ রাশি, সিংহ রাশি কালপুরুষের পঞ্চম ঘর। তাহলে পঞ্চম হচ্ছে উদর, পেট। চতুর্থ হৃদয়, হার্ট। তৃতীয় সহজ ভাব, যোগাযোগ, সহোদর। দ্বিতীয় সঞ্চয়, দ্বিতীয় বাক, কথা বলার ক্ষমতা। অধিপতি শুক্র তুঙ্গস্থ রয়েছে। সেই জায়গায় 7টা গ্রহ আর সপ্ত সুর। 7টাই সুর থাকে, তাকে ভেঙে চুরে সব লোকে অনেক সুর বানায়। সেই সপ্ত সুরের মেলবন্ধনে, 7 গ্রহের মেলবন্ধনে এবং 2 ছায়া গ্রহের মেলবন্ধনে, লগ্নের সাপেক্ষে, রবির সাপেক্ষে আর চন্দ্রের সাপেক্ষে যে শুভ প্ল্যানেটগুলো, শুভ গ্রহগুলো আপনার ফেভারে আসবে, যে ঘর যে ভাবের ইঙ্গিত করে, সেই ভাবগুলো থেকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে যে কথাগুলো বলা যাবে এবং সময়টা দশা দেখে যেটা বলা যাবে যে এই সময়, এই দশায়, এই টাইম থেকে একটা ভালো সময় আপনার কাছে আসছে। এবার আপনি সেটা কতটা ইউটিলাইজ করবেন, না ঘুমিয়ে থাকবেন, না জেগে স্বপ্ন দেখবেন, না বাইরে বিচরণ করবেন, না বন্ধু বান্ধবের সাথে সময় নষ্ট করবেন। দেখুন, সময় মূল্যবান। যে সময় চলে যায় সে তো ফিরে আসে না। আজকে যে দিনটায় আপনি দেখছেন, আগামীকাল এটাই গতকাল হয়ে যাবে। অতএব গত জিনিসকে ফেরানো যায় না। যায়? মানুষ মরে গেলে ফিরে আসে? আসে না। তার অনুভব ফির থাকে, তার চিন্তা থাকে, তার ভাবনা থাকে। সেই পৃথিবীর বুকে যে আচরণ এঁকে দিয়ে গেছে সেইগুলো আমাদের মধ্যে সঞ্চিত হয়, যদি ভালোর দিক থাকে। তাহলে সেই জায়গাটায় মানুষের গত কোনোদিন ফিরে আসে না। আপনার সময় কোনোদিন ফিরে আসে না যেটা আপনি হারিয়েছেন। এক জাতক বা জাতিকা অনেক টাকা পয়সা পেল এবং দুনিয়ার সর্বস্ব সুখ শান্তি কিনতে বেরিয়ে গেল। জানবেন, শান্তি কিনতে পাওয়া যায় না। আপনি কোনো ভালো জিনিস কিনলে আনন্দ পেতে পারেন, সেই সাময়িক আনন্দে আপনি এত শান্তি অনুভব করলেন, কিন্তু সেটা কিন্তু সাময়িক। ওইটা আপনার চিরদিনকে আপনাকে সুখ পিলাবে, আপনাকে সুখে রাখবে? পাত্র পাত্রী নির্ধারণ করলো, পাত্রী পাত্র নির্ধারণ করলো, বা দুজনে দুজনের নেচার জানে না। তাহলে সেই জায়গাটায়, সেই জন্য বললাম সপ্তম ঘরে গিয়ে সে নির্বাচন হয়। এবার 7th হাউস এর 9th হাউস হচ্ছে থার্ড হাউস হয়। তাহলে সেই থার্ড হাউসে যখন, সেই থার্ড হাউসের লর্ড যদি অন্যভাবে, অন্য জায়গায়, যেমন নাকি দ্বাদশে বসে রয়েছে বুধ, ষষ্ঠপতি এবং তৃতীয়পতি বুধ শুক্র একসাথে বসে আছে, আমি বলবো বলিয়ান হয়ে বসে আছে। অতএব এইখানে কোন রকম বলবত্তার হানি বা কোন রকম খারাপই করবেন না। কারণ লগ্ন রাশি মেষ, মঙ্গলের, মঙ্গল পঞ্চমে বসা, বলিনি এতক্ষণ। মঙ্গল শনি একসাথে বসা, মঙ্গল কেতু নক্ষত্রে বসা, 10 নম্বর নক্ষত্রে বসা। প্রত্যেকটি কালপুরুষের ছকে 1 থেকে শুরু হয়, 27-এ গিয়ে শেষ হয়। সেই মঙ্গলের যে উদ্দীপনা, যে উদ্যম, যে সাহস, যে এগিয়ে যাওয়ার প্রবণতা, সে জাতক বা জাতিকা সবসময় গোপন করবে। সে কিভাবে এগোচ্ছে, কিভাবে না এগোচ্ছে, সে সবসময় গোপন করবে। এইটা একটা রহস্য তার কাছে, আর এই রহস্য উদ্ঘাটন কেউ করতে পারবে না। তার কর্ম এবং তার প্রভাব সেটা বুঝে যাবে।
সেই জায়গাটায় দাঁড়িয়ে মঙ্গলের 3টে দৃষ্টি আছে। মঙ্গল যদি সিংহ রাশিতে থাকে তাহলে চতুর্থ দৃষ্টি তার নিজের ঘরে দেবে, বৃশ্চিক রাশিতে। মঙ্গল সপ্তম দৃষ্টি দেবে একেবারে সরাসরি বসে কুম্ভ রাশিতে। অষ্টম দৃষ্টি দেবে ওই রবি বুধ শুক্র যেখানে বসে আছে। পুরো খণ্ডন দোষটা, যে দ্বাদশ ঘরে যে 3টে প্ল্যানেট বসে রয়েছে সেই দোষটা কিন্তু খণ্ডন হয়ে যাবে মঙ্গলের প্রভাবে। যেহেতু মঙ্গল লগ্নপতি, রাশি অধিপতি, তার জোর আলাদা। সবাই সবার নিজস্ব একটা জোর থাকে। ব্যাম্বীরের এক রকমের জোর, কলমের একরকম জোর, বলার একরকম জোর, চিৎকার করার একরকম জোর, নীরব থাকার একরকম জোর। সবকিছুর জোর আছে। কেন মৌন থাকারও জোর লাগে। মৌন কজন থাকতে পারবে? এই উত্তর দিয়ে ফেলল। মৌনতা অবলম্বনে একটা শক্তি দরকার পড়ে। আর সেই শক্তি, সেই মঙ্গলের যে উদ্যম সাহস, সে দ্বাদশ ঘরে যখনই দৃষ্টি দেবে, সেই দ্বাদশ ঘর থেকে কি বিচার আসে? হাসপাতাল আসে, শয্যা সুখ আছে, আইন আদালত আছে। এবং তার সেই জায়গাটা থেকে মঙ্গলের যখন দৃষ্টি থাকে লগ্নপতি এবং রাশি অধিপতি হওয়ার জন্য, সেই দৃষ্টির জন্য কিছুটা সব দোষ লঘু হয়ে আসে। উন্মাদনা নিয়ে যারা বেঁচে রয়েছে এবং উন্মাদনা যার কাছে শ্রেষ্ঠ বস্তু, সে লোক যদি ভালো লোকের কাছে পড়ে, কিছুক্ষণের জন্য তার উন্মাদনা বন্ধ থাকে। আর সেই মঙ্গলের দৃষ্টির কারণে সেই উন্মাদনা তার লঘু হয়ে আসবে। এবং রবি জলরাশিতে নিষ্ক্রিয়, রবির তাপ বিকিরণ ঘটে না। সেই জায়গাটায় রবি যার জন্য মেষ রাশিতে তুঙ্গস্থ হয়, অগ্নি রাশিতে তুঙ্গস্থ হয় এবং বায়ু রাশিতে এসে নিচস্থ হয়। সিংহ রাশি তার অগ্নি রাশি, নিজস্ব ঘর, সেখানে শনি মঙ্গল বসা 5th হাউসে। তাহলে জাতকের মধ্যে ডিসিপ্লিন থাকবে, নিয়মানুবর্তিতা থাকবে এবং ম্যাথমেটিক্স বা যে কোনো রকমের তার ভীষণ উৎসাহ থাকবে সেই জায়গাটায়। এবং প্র্যাকটিক্যাল হবে, বাস্তব হবে, আবেগে কম ভাসবে। কেন চন্দ্র মঙ্গলের ঘরে, রবি রয়েছে বৃহস্পতির ঘরে, বৃহস্পতি মিথুনের ঘরে, শনি রয়েছে রবির ঘরে। এখানে যদি রবি কুম্ভ রাশিতে থাকতো তাহলে জিনিসটা উল্টো পাল্টা হয়ে যেত। সেখান থেকে ঝড়ের উন্মাদনা প্রকাশ পেত। সেই উন্মাদনা প্রত্যেক মানুষের মধ্যে থাকে, কেউ দমিয়ে রাখে, কেউ তাকে বিস্তার করায় ভালোর দিকে। এবং প্রত্যেকটির ভালো এবং খারাপ দিক আছে। আলো যেমন আছে, অন্ধকারও আছে। অন্ধকার হয়ে যাওয়া মানে সূর্য ডুবে যাওয়া না, সূর্য আরেক জায়গায় উদিত হয়েছে, পরের দিন আবার সকালে সূর্য আসবে। গতানুগতিক নিয়মে এই সূর্য, চন্দ্র, নক্ষত্র এরা চলে, নিয়মের মধ্যে বদ্ধ থেকে চলে। সেই নিয়ম শৃঙ্খল থেকে যদি আপনি বেরিয়ে যান, আপনার কিন্তু লক্ষ্য ভ্রষ্ট হবে এবং আপনার শিক্ষা, দাম্পত্য জীবন, গৃহ বিবাদ, জমি জমা সংক্রান্ত বিবাদ, সমস্ত কিছুতে কিন্তু লক্ষ্য ভ্রষ্ট হবে। আর সেই লক্ষ্য ভ্রষ্টের কারণ কিন্তু রয়েছে নেচার থেকে বিপরীতে গেছেন আপনি। যখনই নেচারের বিপরীতে গেছেন তখন আপনাকে শাসন করছে শনি, কারণ শনির 3য় দৃষ্টি শুক্রের ওপর আছে, ত্যাগ এবং ভোগের মধ্যে। তাই আমি চাইব সবসময় ভোগ এতটাই করুন যে ভোগ আপনি নিতে পারবেন, ত্যাগ অতটাই করুন যেটা আপনার সামর্থ্য কুলায়। ভালো থাকুন, ভালো রাখুন। আবার দেখা হবে। নমস্কার।